ইরানে নতুন বাণিজ্য নিষেধাজ্ঞার সমর্থক দেশে হামলার হুমকি তেহরানের। চাল ডাল সহ নিত্যপণ্য কেন কিস্তিতে কিনছেন ইরানিরা? আমেরিকা কানাডা শুল্ক যুদ্ধে তোলপাড়, ট্রাম্পের নজর কেন প্রতিবেশী দেশে? এটি কি ইরান যুদ্ধের লজ্জা ঢাকার কৌশল? মুসলিম বিদ্বেষী ভারতের আরএসএস নিয়ে মার্কিন সংগঠনের আপত্তি, ভ্রমণ নিষেধাজ্ঞার প্রস্তাব ওয়াশিংটন দিল্লি টানাপোড়েন। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। অস্ত্রের দাপটে ইরানকে শায়েস্তা করতে ব্যর্থ হওয়ার লজ্জা ঢাকতে এবার অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীর ছুঁড়ে যুদ্ধ জয়ের পণ ধরেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া তরিকার যুদ্ধে ইরানকে কাবু করতে বিশ্বের সহায়তা চেয়েছেন তিনি। ইরানও ছাড়ার পাত্র নয়। আমেরিকার আহ্বানে সাড়া দেওয়া দেশগুলো লক্ষ্য করে হামলার হুঙ্কার দিয়েছেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। এমন অবস্থায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আরেকটা বিস্তৃত যুদ্ধ কি শুরু হওয়ার পথে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যোগ দিতে বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথিত বিশ্বমোড়লের এমন আহ্বান এড়ানোর উপায় আছে কি? আর এমন আহ্বানে সাড়া দিলে ছেড়ে কথা বলবে কি ইরান? কারণ অস্ত্রের যুদ্ধে শক্তিশালী মার্কিন বাহিনীকে তেহরানের ঘোল খাওয়ানোর অনন্য নজির এখনও টাটকা। এই দফায় ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাসুল কতটা গুরুতর? অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় কোন কৌশল এগোচ্ছে তেহরান? ইরানের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই হুঙ্কার দিয়ে বলেছেন, নিজেদেরই বিপদ ডেকে আনবে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়া দেশগুলো। স্পষ্ট জানিয়েছেন, এমন দেশগুলোকে শত্রু হিসেবে গণ্য করে ভয়াবহ হামলা চালাবে তেহরান। রাগ ঢাক না রেখেই রেজাই জানিয়েছেন, আলোচনার মাধ্যমে বোঝানোর প্রাথমিক পদক্ষেপ ব্যর্থ হলেই ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। যদি মার্কিন প্রেসিডেন্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা করেন, আমাদের পাল্টা জবাব হবে ভূমিকম্পের মতো। যারা আমেরিকার ডাকে সাড়া দেবে তাদের জন্য পরিস্থিতিটা হবে অত্যন্ত জটিল। সমস্ত প্রতিবেশী সহ বিশ্বের সব দেশকে বলবো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে। কেউ সেটি না মানলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। তাদের যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখতে বলবো। কিন্তু যদি তারা না মানে, আমরা সেই দেশের স্বার্থে আঘাত হানবো। নৌ অবরোধ, সামরিক আঘাতেও যখন ইরানকে দমাতে পারছিল না আমেরিকা, ঠিক তখনই অর্থনৈতিক নিষেধাজ্ঞার নয়া খেলা সামনে নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থনৈতিক আর সামরিক যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে কখনো ভেনিজুয়েলা বানানো যাবে না বলে সাফ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমেরিকার নতুন ধাপের এ যুদ্ধ বা অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। আঞ্চলিক পরিস্থিতি ঠান্ডা রাখতে প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়িয়েছে ইরান। এরই মধ্যে মিশর এবং পাকিস্তানের শীর্ষ নেতাদের সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে ইরানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সোমবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। বারবার হরমুজ প্রণালীকে নিজ দেশের অংশ বলে ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ধাপের এ অর্থনৈতিক যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশকে ইরানের বিরুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে ট্রাম্প প্রশাসন। চলমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরো বড় যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে, যা ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 1 বছরের মধ্যে ইরান তাদের অস্ত্রের মজুদ দ্বিগুণ করেছে। যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত আছে। দেশীয়ভাবে উৎপাদিত অস্ত্র ও গোলাবারুদের দ্রুত উৎপাদন ইরানকে সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধের জন্য আরও সাহস যোগাবে বলে আশাবাদী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনি। শনিবার ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি মিসাইল ও প্রতিরক্ষা অস্ত্র তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন। সেখানে তিনি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমেরিকার বিপুল সামরিক শক্তিকে টেক্কা দিলেও নিজস্ব অর্থনীতিকে সামাল দিতে হিমশিম খাচ্ছে ইরান। পশ্চিমাদের চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইরানের বাজারে এখন তীব্র হাহাকার। চাল ডালের মতো নিত্যপণ্য কিস্তিতে কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। ইরানের মুদ্রা, রিয়ালের ঐতিহাসিক দরপতন আর খাদ্যপণ্যে আকাশচুম্বী মূল্যস্ফীতির মাসুল দিচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। এতে অন্ধকার ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বাড়ছে জনমনে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
ইরান যুদ্ধে $37 বিলিয়ন আকাশচুম্বী খরচ করেও সুবিধা করতে পারছে না আমেরিকা। পাল্টা চালে হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ সহ নানা কৌশলে বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। মার্কিন শক্তির বিরুদ্ধে সাফল্য পেলেও পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে দেশটির বাজারে এখন শুধুই হাহাকার। পরিস্থিতি সামাল দিতে কিস্তিতে চাল ডাল কিনতে বাধ্য হচ্ছে ইরানের জনগণ। জিনিসপত্রের দাম এত দ্রুত বাড়ছে যে বেশিরভাগ পরিবারের পক্ষেই টিকে থাকা সম্ভব হচ্ছে না। খাবার ও প্রয়োজনীয় পণ্যে দোকানপাট ভরপুর থাকলেও পকেটে নেই পর্যাপ্ত অর্থ। মাংস ও দুধ জাতীয় খাদ্যদ্রব্য কেনা এখন অনেকের কাছেই যেন স্বপ্নের মতো। জিনিসপত্রের মূল্য লেখা, কিন্তু ট্যাগের কালি শুকানোর আগে দাম বদলে যায়। দোকানদারদেরও দোষ দেওয়া যায় না, তারা প্রতিটা মুহূর্তে পরিস্থিতির সঙ্গে পাল্লা দিচ্ছেন। কিন্তু আমার মতো ক্রেতাদের জন্য এটা এক বিশাল বিপদ। তাকের সামনে দাঁড়িয়ে যে হিসাব করি, ক্যাশ কাউন্টারে গিয়ে তার চেয়ে বেশি দাম দিতে হয়। দিন শেষে এক রাশ হতাশা নিয়ে খালি হাতেই ঘরে ফিরতে হয়। ভয়াবহ মূল্যস্ফীতির কারণে ইরানি জনসাধারণের জীবনযাত্রা এখন পুরোপুরি বিপর্যস্ত। লাখ লাখ ইরানি পরিবারের কাছে প্রতিদিনের খাবার জোগাড় করাই এখন কঠিন যুদ্ধ। অনেকের কণ্ঠে শোনা গেল ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযোগের সুর। যে কোনো মাংসের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলেই দামের আসল পরিস্থিতি বোঝা যায়। ধনীদের এই দামে কিছু যায় আসে না, আর গরিবদের কেনার কোনো সাধ্য নেই। দেশ হিসেবে আমরা আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। সরকারি কর্তারা মানুষের রুজি রোজগার রক্ষা করার কথা বলেন, কিন্তু আমাদের মতো লাখ লাখ মানুষের সেই রোজগার বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। ইরানের স্থানীয় মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সংকটময় পরিস্থিতিতে বাধ্য হয়ে লাখ লাখ মানুষ বাড়তি কাজ বেছে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক, সরকারি চাকরিজীবী এবং কারখানার শ্রমিকেরা সন্ধ্যার পর ট্যাক্সি চালিয়ে সংসারের খরচ মেটানোর চেষ্টা করছে। অনেকেই আবার জড়িয়ে পড়ছে ঋণের জালে। আকাশচুম্বী দামের চাপে আমরা একদম ভেঙে পড়ছি। একজন অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে আমার পেনশন যতটুকু বেড়েছে সেটা মূল্যস্ফীতির সামনে পুরোই অর্থহীন। পেনশনের টাকায় যখন আর সংসার চলছে না, তখন শুধু বেঁচে থাকার জন্যই আমাকে ডানে বায়ে সবার কাছ থেকে ঋণ করতে হচ্ছে। ইরানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এর মধ্যেই প্রায় 130% গিয়ে ঠেকেছে। ফলে মাংস এবং দুধের মতো খাবার কেনা রীতিমতো দুঃসাহসী কাজ। পর্যবেক্ষকরা বলছেন, বাজারে পণ্যের কোনো অভাব নেই ঠিকই, কিন্তু মূল সমস্যা হচ্ছে মানুষের কেনার ক্ষমতা ফুরিয়ে যাওয়া। দেশের চলমান অর্থনৈতিক সংকট শেষ পর্যন্ত কতটা ভয়াবহ আকার ধারণ করে সেটা নিয়ে সাধারণ ইরানি নাগরিকেরা আছেন চরম আতঙ্কে। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে ইরানকে শায়েস্তা করার লড়াই অসমাপ্ত রেখে কানাডার সাথে বাণিজ্য যুদ্ধে নেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, প্রেসিডেন্ট ট্রাম্প আপত্তিকর মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বিরুদ্ধে। আমেরিকার আরোপিত অতিরিক্ত শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে 50% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। কবে থেকে কার্যকর হচ্ছে প্রতিশোধের এই শুল্ক? পাল্টাপাল্টি এই শুল্ক আরোপে কার ক্ষতি সবচেয়ে বেশি? এটি কি বিতর্কিত ইরান যুদ্ধ থেকে দৃষ্টি সরানোর নয়া কৌশল? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে জানব বিস্তারিত। আমেরিকাকে আবারও গ্রেট বানাতে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন আগ বাড়িয়ে দায়িত্ব নিয়েছেন পরাশক্তি দাম্ভিক আমেরিকাকে ডুবিয়ে মারার। ইরানে হামলা চালিয়ে সহজে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখলেও উল্টো প্রতিরোধের উত্তাপে তুলোধুনো হয়ে হাত পা গুটিয়েছেন। এবার সংঘাত বাঁধিয়েছেন প্রতিবেশী কানাডার সাথে, তবে সামরিক নয়। পুরনো অস্ত্র বাণিজ্যকেই কাজে লাগাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে যুদ্ধে কুলাতে না পেরে মার্কিন ভোটারদের সমর্থন ধরে রাখতেই কি নতুন করে কানাডার সাথে এই বাণিজ্য যুদ্ধ, নাকি এটি ইরান যুদ্ধের লজ্জাজনক ফলাফল থেকে দৃষ্টি সরানোর সস্তা কৌশল? রিপাবলিকান নেতা ট্রাম্পের দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের বড় একটি অস্ত্র ছিল আমেরিকার অর্থনীতিকে আবারও গ্রেট বা মহান বানানো। ক্ষমতায় বসেই আমেরিকার স্বার্থ রক্ষায় খরচ কমাতে বন্ধ করেন বিভিন্ন অনুদান আর সেবামূলক কাজে অর্থায়ন। বিশ্বের সব দেশের উপর চাপিয়ে দেন বাড়তি শুল্কের বোঝা। দূরদেশ তো বটেই, ন্যূনতম ছাড় দেননি প্রতিবেশী দেশগুলোকেও। কানাডা আর মেক্সিকোর উপর বসানো হয় 25% বাড়তি শুল্ক। এর মধ্যে দৃশ্যপটে চলে আসে ইরান। ইসরায়েলের উস্কানিতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ফায়দা নিতে সুনির্দিষ্ট যুদ্ধ কৌশল ঠিক না করেই ইরানে হামলা চালিয়ে বসেন। ভেবেছিলেন ইরানকে কাবু করে বনে যাবেন জাতীয় বীর, কিন্তু ভাগ্য তাকে করুণা করেনি। তার সিলেবাসের বাইরে ছিল ইরানের বিরচিত প্রতিরোধ। ফলে মধ্যপ্রাচ্যে কোটি কোটি ডলার হারিয়ে পথে বসার দশায় পড়েন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধ আর আলোচনা সব জায়গায় ব্যর্থ হয়ে
এবার মার্কিন জনসমর্থন রক্ষায় কানাডার সাথে জড়িয়ে পড়লেন বাণিজ্যিক যুদ্ধে। শুক্রবার $20 বিলিয়ন চুক্তি করতে আলোচনায় বসে আবারও বিশ্বাসঘাতকতার নজির গড়েছে মার্কিন প্রশাসন। চুক্তি তো দূরের কথা, সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিবেশীর উপর চাপানো হয়েছে বাড়তি 50% শুল্ক। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের মতো সুবিধা চাইছে কানাডা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের ফাঁকা বুলি আর চোখ রাঙানো সহজভাবে নিচ্ছে না কেউই। এবার ওয়াশিংটনকে কঠিন জবাব দিতে প্রস্তুত অটোয়া। কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই মার্ক কার্নি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকার বাণিজ্যিক অসহযোগিতার মুখ্যম জবাব দেবেন। তার অভিযোগ, বাণিজ্যিক আলোচনায় বসে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা। কার্নির অভিযোগ, আলোচনার মধ্যেই নতুন নতুন দাবি আর শর্ত যোগ করে প্রহসন করেছে ওয়াশিংটন। এর মধ্যে ছিল কানাডার গাড়ি শিল্পে হস্তক্ষেপ আর অন্য দেশের সঙ্গে কানাডার বাণিজ্য চুক্তিতে অগ্রহণযোগ্য বিধিনিষেধ। এরপরই নতুন করে কানাডার $20 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2000 কোটি টাকার পণ্যে বাড়তি 50% শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। এসব পণ্যের মধ্যে ছিল ওয়াইন, আসবাব, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার ছিপ ও হকির সরঞ্জাম। জবাবে কানাডার প্রধানমন্ত্রী কার্নি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা 50% শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী 8 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা মার্কিন পণ্যের তালিকায় আছে ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী সামগ্রী, কৃষি যন্ত্রপাতি, মন্ড ও কাগজ এবং ইলেকট্রনিক্স। কানাডার শ্রমিক, কৃষক, পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষার লক্ষ্যে ওয়াশিংটন আরোপিত নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। যুক্তরাষ্ট্র আমাদের ওপর আক্রমণ করেছে এবং আমরা এর জবাব দিতে প্রস্তুত। আমাদের মজুদ আছে, সহনশীলতা আছে, পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য স্থির এবং আমরা জবাব দেব, এটাই নিশ্চিত। নতুন করে কানাডার উপর বাণিজ্য যুদ্ধ চাপিয়ে যুক্তরাষ্ট্র খুব একটা সুবিধা নিতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। পাল্টাপাল্টি এই বাণিজ্য যুদ্ধে সম্ভাব্য কতটা ক্ষতি হতে যাচ্ছে আমেরিকা আর কানাডার। বিশ্লেষকদের মতে নিঃসন্দেহে এ পরিস্থিতি সীমান্তের দুই পাশেরই অর্থনৈতিক ক্ষতি করবে। মার্কিন শুল্কের কারণে কানাডার ব্যবসা বাণিজ্য আরও চাপে পড়বে। পাশাপাশি কানাডার পাল্টা শুল্কও প্রভাব ফেলবে আমেরিকার বাজারে। কানাডার মোট রপ্তানির প্রায় 70% যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। আবার বেশ কয়েকটি মার্কিন অঙ্গরাজ্যের জন্য কানাডা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এ কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে যুক্তরাষ্ট্রের মিশিগান, কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওহাইও। মার্কিন সরকারের নথি অনুযায়ী কানাডায় যুক্তরাষ্ট্রের ওয়াইন রপ্তানি আগের তুলনায় 78% কমেছে, যার ফলে রপ্তানি আয় কমেছে প্রায় $357 মিলিয়ন। যুক্তরাষ্ট্রের ডিস্টিলড স্পিরিটস কাউন্সিল জানিয়েছে, প্রাদেশিক নিষেধাজ্ঞার কারণে আমেরিকার স্পিরিটের রপ্তানি 70%-এরও বেশি কমেছে স্টিল রপ্তানিও। অন্যদিকে পাল্টাপাল্টি এই শুল্ক যুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ক্ষুব্ধ কানাডীয়রা এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়িয়ে চলতে শুরু করেছেন। এই বয়কটের কারণে গত বছর যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে প্রায় $3.3 বিলিয়ন কানাডীয় ডলার বা প্রায় $2.5 বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব কমেছে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতে মুসলিম বিদ্বেষী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS নেতাদের আমেরিকায় কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF। এমনকি RSS সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশও করেছে এই কমিশন। এদিকে RSS এর পক্ষ নিয়ে উল্টো মার্কিন ওই কমিশনের বিরুদ্ধেই অবমাননাকর উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে কিভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে কুখ্যাত RSS, মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়াশিংটনের অভিবাসন নীতি ও শুল্কের ধাক্কায় তৈরি হওয়া ফাটল ঢাকতে যখন নানা কৌশল আঁটছে দিল্লি, ঠিক তখনই সামনে এলো নতুন এক বিতর্ক। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন RSS নেতাদের উপর নিষেধাজ্ঞার সুপারিশ আরও বাড়িয়ে দিল দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ। ভারত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠক বা কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF।
একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে আরএসএস এর সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে কমিশন। 20 আগস্ট প্রকাশিত সংবাদ মাধ্যম ANI এর এক প্রতিবেদনে বলা হয়, USCIRF আরএসএস এর নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠক বা কূটনৈতিক সৌজন্য দেখানো উচিত হবে না। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের উচিত ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে আরএসএস এর সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মনোযোগ দেওয়া। ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছে এই কমিশন। তবে আরএসএসকে ঘিরে এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, মার্কিন ওই কমিশন ক্রমাগত ভারত সম্পর্কে অবমাননাকর ও উস্কানিমূলক মন্তব্য করে আসছে। তার মতে এটি একটি চরম পক্ষপাতদুষ্ট সংস্থা এবং ভারতীয়দের এ ধরনের সংস্থা থেকে দূরে থাকা উচিত। 1925 সালে প্রতিষ্ঠিত আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে বিশ্বজুড়ে জনসংযোগ বৃদ্ধি ও উদযাপনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসাবে আগামী 29 আগস্ট আয়োজিত হবে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস। নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে আরএসএস প্রধান মোহন ভগবতের। আরএসএস এর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, মোহন ভগবত যুক্তরাষ্ট্রের কিছু স্থানীয় ও স্বাধীন সংস্থার আমন্ত্রণে যাচ্ছেন। তবে সংবাদ মাধ্যম দ্য ওয়ারের এক বিশ্লেষণে এটিকে গোপন রাজনৈতিক অভিযান হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয় প্রধান আয়োজক সংস্থা এহেড ফোরাম মোটেই কোনো সাধারণ বা স্বাধীন সংস্থা নয়। এটি 2025 সালের মে মাসে তড়িঘড়ি করে তৈরি করা একটি ফ্রন্ট সংগঠন, যা আসলে আরএসএস এর আন্তর্জাতিক শাখার লবিং নেটওয়ার্কের একটি বর্ধিত রূপ। অভিযোগ রয়েছে এই সফরের প্রধান সমন্বয়ক সৌমিত্র গোখলকে সরকারি নথিপত্রে একজন যোগ ব্যায়াম শিক্ষক হিসাবে দেখানো হলেও তিনি মূলত আরএসএস এর আন্তর্জাতিক উইং বিশ্ব বিভাগের সমন্বয়ক এবং একজন পূর্ণকালীন আরএসএস প্রচারক। তিনি ভারতের বাইরে আরএসএস এর সবচেয়ে শক্তিশালী কর্মকর্তাদের একজন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় আমেরিকানরা দেশটির সবচেয়ে শিক্ষিত ও উচ্চ আয়কারী গোষ্ঠীগুলোর একটি। বিভিন্ন দাতব্য সংস্থা, সাংস্কৃতিক ট্রাস্ট ও এনজিওর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ ডলার অনুদান হিসেবে ভারতে আরএসএস এর নানা প্রকল্প ও সহযোগী প্রতিষ্ঠানে পাঠানো হয়। কিন্তু পাশ্চাত্য মিডিয়ায় প্রায়ই আরএসএসকে উগ্র ডানপন্থী বা সংখ্যালঘু বিরোধী হিসেবে চিত্রিত করা হয়। ফলে এমন ছদ্মবেশের মাধ্যমে আরএসএস নিজেদেরকে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত করতে চাইছে বলে মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 2027 সাল কি ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত বছর হতে যাচ্ছে? বিজ্ঞানীদের পূর্বাভাস বলছে প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে অস্বাভাবিক শক্তিশালী সুপার এল নিনো, যা পৃথিবীর তাপমাত্রার গ্রাফকে ঠেলে দিতে পারে ভয়ঙ্কর এক উচ্চতায়। এমন হলে কোথাও দেখা দেবে নজিরবিহীন দাবদাহ আর দাবানল, আবার কোথাও হতে পারে অতিবৃষ্টি আর ভয়াবহ বন্যা। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এর সরাসরি প্রভাব পড়তে পারে কৃষিতে, যা কুপ্রভাব ফেলবে খাদ্য সরবরাহ আর মানুষের জীবনযাত্রায়। 2027 সাল নিয়ে কেন এমন ভয়ঙ্কর সতর্কবার্তা? সুপার এল নিনো কতটা বিপজ্জনক? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। 2027 সাল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত বছর, যেখানে ভেঙে যেতে পারে বিশ্বের গরমের ইতিহাসের আগের সব রেকর্ড। সম্প্রতি এমন ভয়াবহ এক আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা। কিন্তু কেন বিজ্ঞানীরা এই ভয়াবহ সতর্কবার্তা দিচ্ছেন এবং এর পিছনে মূল কারণ কি? যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিসের জলবায়ু বিজ্ঞানীরা এই গবেষণা ও পূর্বাভাস পরিচালনা করেছেন। উইয়ন ও সিল ইকোনমিক ডেইলিতে প্রকাশিত প্রতিবেদন মতে বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে একটি নজিরবিহীন শক্তিশালী এল নিনোর উপস্থিতি দেখতে পেয়েছেন। প্রফেসর অ্যাডাম স্কাইফ এবং ডক্টর নিক ডানস্টনের মতো শীর্ষ সারির গবেষকরা জানিয়েছেন তারা তাদের পূর্বাভাসে আগে কখনোই এত তীব্র আবহাওয়ার সংকেত দেখেননি। এল নিনো মূলত একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। সাধারণত প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট দিক থেকে বাতাস প্রবাহিত হয়, কিন্তু এল নিনোর সময় এই বাতাস দুর্বল হয়ে পড়ে, ফলে মহাসাগরের উপরিভাগের গরম পানি পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। এই গরম পানি তার জমানো সব তাপ বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, যার প্রভাবে পুরো পৃথিবীর তাপমাত্রা এক ধাক্কায় অনেক বেড়ে যায়।
গবেষণায় দেখা গেছে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম হয়ে উঠেছে, আর পানির 100 মিটার গভীরে সেই উষ্ণতা স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ডিগ্রি পর্যন্ত বেশি। 2027 সালেই কেন সবচেয়ে উত্তপ্ত বছর হতে যাচ্ছে তারও একটি বৈজ্ঞানিক হিসাব রয়েছে। বর্তমানে যে সুপার এল নিনো চলছে তা 2026 সালের শেষের দিকে অর্থাৎ শীতকালে তার চূড়ায় পৌঁছাবে। তবে মহাসাগর থেকে যে বিশাল পরিমাণ তাপ বায়ুমণ্ডলে ছড়াচ্ছে তার পূর্ণ প্রভাব পৃথিবীতে পড়তে একটু সময় লাগে। ফলে এল নিনো যে বছর শেষ হয় ঠিক তার পরের বছরটি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। মানুষের তৈরি নানা দূষণের কারণে এমনিতেই পৃথিবীর তাপমাত্রা আগের থেকে অনেক বেশি, তার উপর এই রেকর্ড ভাঙা এল নিনো যুক্ত হওয়ায় 2027 সাল বিশ্বজুড়ে এক অভূতপূর্ব তাপপ্রবাহ নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। অতি শক্তিশালী এই এল নিনোর প্রভাব বিশ্বজুড়ে খুব ভয়াবহ হতে পারে। বিবিসি এবং ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আবহাওয়া এক চরম ভাবাপন্ন রূপ নেবে। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে দেখা দেবে ভয়াবহ খরা ও দাবানল। অন্যদিকে দক্ষিণ আমেরিকা এবং আমেরিকার কিছু অংশে হবে অতিরিক্ত বৃষ্টি ও ভয়াবহ বন্যা। দক্ষিণ এশিয়ায় বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা কৃষিকাজে ব্যাপক ক্ষতি করবে। আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার মতে এই অনাবৃষ্টি ও বন্যা বিশ্ব অর্থনীতিতে চরম আঘাত হানবে। ফসলের উৎপাদন কমলে বিশ্বজুড়ে খাদ্যের দাম হু হু করে বেড়ে যাবে, যা লাখ লাখ মানুষকে চরম খাদ্য সংকটে ফেলবে। এছাড়া অতিরিক্ত গরমের কারণে মানুষের অসুস্থতা বাড়বে। বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার বেড়ে অর্থনৈতিক চাপ আরও জটিল রূপ নেবে। বহু গরিব দেশ এই প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলাতে হিমশিম খাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাধারণত একটি এল নিনো শুরু হওয়ার পর প্রায় 9 থেকে 12 মাসের মতো স্থায়ী থাকে। ফলে এটি 2026 সালের শেষের দিকে শুরু হয়ে 2027 সালের মাঝামাঝি বা শেষের দিকে গিয়ে ধীরে ধীরে শান্ত হতে পারে। তবে প্রকৃতি নিজ থেকে এল নিনো থামালেও মানুষের কারণে তৈরি হওয়া জলবায়ু পরিবর্তন কিন্তু নিজ থেকে থামে না। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে আমরা সরাসরি এল নিনো হওয়া বন্ধ করতে পারবো না, কারণ এটি একটি প্রাকৃতিক জলবায়ু চক্র। তবে এই এল নিনোর ভয়াবহতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে মানুষের নানান কর্মকাণ্ড। তাই পৃথিবীর এই চরম তাপমাত্রার লাগাম টানতে হলে আমাদের এখনই জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমাতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে এবং ক্ষতিকর ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণে এনে পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে প্রকৃতি বারবার এমন ভয়াবহ রূপ নিয়ে মানুষের সামনে হাজির হতে থাকবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।